এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে কাতার রাজকীয় বিমানবন্দরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন 16 জন। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির আসতে দেরি হবে বলে তার লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার প্রস্তুতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? বেগম জিয়ার যে লন্ডনে যাওয়া সেটি আসলে এখন অপেক্ষার একটি বিষয়, যেহেতু ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসলে বিলম্বে বাংলাদেশে পৌঁছচ্ছে এবং সেই কারণে কিন্তু বেগম জিয়ার যে বিদেশ যাত্রা সেটিও আসলে কিছুটা বিলম্ব হচ্ছে। এবং আরেকটি তথ্য সেটি হচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনিও কিন্তু বাংলাদেশে আসছেন এবং তার ফ্লাইটটি 9:30 কিছু সময় আগে হয়তো বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর তিনি সরাসরি এভারকেয়ারে আসবেন এবং তিনি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। এবং আমরা আসলে যেটা জানতে পারছি, বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত অর্থাৎ স্থিতিশীল রয়েছে। তবে লন্ডনে যাওয়ার জন্য যে বিমানে যে তাকে যাত্রা করতে হবে তার জন্য তার যে বিশেষজ্ঞ যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু তাকে আসলে প্রস্তুতি। তো
আমরা কিন্তু আসলে দেখছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে বিভিন্ন নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে হাসপাতালের আশেপাশে আসছেন। সারা রাত ধরে কিন্তু আমরা দেখেছি তারা ছিলেন এবং অনেকের সাথে আমরা আসলে কথা বলছিলাম। তারা কিন্তু যারা ছিলেন বেগম জিয়াকে নিয়ে যে বিভিন্ন ধরনের সংবাদ, অপসংবাদ, অপপ্রচার সেটি থেকে যে আসলে উদ্বেগ দূর করতে তারা এসছেন। বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু দেখতে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এখান থেকে আমরা যেটা আসলে জানতে পারছি বেগম জিয়ার বিদেশ যাত্রা, যে লন্ডন যাত্রার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এখন কিন্তু আসলে এক ধরনের অপেক্ষা যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন এসে বাংলাদেশে পৌঁছাবে এবং তারপরে জুবাইদা রহমান কখন এসে পৌঁছাবে এবং তারপরে কিন্তু যে লন্ডন যাত্রা সেটি শুরু হবে। তিনি কালকে কোনো একটি সময় যাবেন সেটি আমরা জানতে পারছি। রৌনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। শুক্রবার সকাল 9:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি কথা বলছি তার সাথে। জোবায়ের, বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছাবে, এই বিষয়ে কি তথ্য আছে এবং বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ রৌনক। আসলে যেমনটি জানেন যে মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর কথা ছিল বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাত পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়নি। তবে বিমানবন্দরের এক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ আসলে কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আপনি জানেন যে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত ঢাকায় এসে আসলে পৌঁছাতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে বেশ বিলম্ব হয়েছে এবং সকাল 10টা নাগাদ আসলে কাতার এয়ারলাইন্স কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং যদি নিরাপত্তার কথা বলি তাহলে আসলে এই মুহূর্তে আসলে বিমানবন্দরের নিরাপত্তা স্বাভাবিক রয়েছে এবং যেহেতু বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী যেহেতু এই মুহূর্তে দেশের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং সেই সুবাদে আসলে তার নিরাপত্তার জন্য আসলে বিশেষ ব্যবস্থা থাকবে বলেই জানা গিয়েছে। এবং তবে এখন পর্যন্ত যেহেতু এয়ারলাইন্সের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যেহেতু ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছানি, তাই আসলে নিরাপত্তা আসলে সেইভাবে এখনও জোরদার করা হয়নি। আমাদের কাছে তথ্য রয়েছে যে বেগম খালেদা জিয়া যখন তাকে নিয়ে যাওয়া হবে এবং বিমানবন্দরে সমস্ত প্রস্তুতি থাকবে এবং হচ্ছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10টার নাগাদ যদি বিমানটি এসে পৌঁছায় এবং সমস্ত প্রস্তুতি শেষ করার পরে আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে বিমানবন্দরের যান চলাচল এবং যাত্রীদের চলাচলটি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা আসলে স্বাভাবিক আছে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং আপনি জানেন যে আসলে আজকে বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন লন্ডন থেকে এবং তিনি সকাল 9:35 নাগাদ আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এখান থেকে সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন এবং সমস্ত প্রস্তুতি শেষ করে বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে বিমানবন্দর থেকে। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে,
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের সতর্ক করে দেন তিনি। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে পুলিশ সুপারদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে মোট 272টি আসনের প্রার্থী ঘোষণা করল দল। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলোতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার বিষয়টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি রয়েছে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তফসিল চায় বিএনপি। তফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছে তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনী প্রক্রিয়া রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান নজরুল ইসলাম খান। এই সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে, তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এই বিষয়ে সিইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরে একজনও আসবে না। বিকেলে রাজধানীর ধূপখোলা গ্যান্ডেরিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপসহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে 2024 সালের গণ অভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের
আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হরানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনের নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলেছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আজ অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এ রায় দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহসিন রশিদ। থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে, তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।